নির্বাহী আদেশে সাম্প্রতিক সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে কোনো সময় ঘোষণা করবে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা। আইন মন্ত্রণালয়ে আইনগত মতামত দেবার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য কয়েক বছর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কাজ শেষ করে, তবে সরকারের সিদ্ধান্তহীনতায় মামলা দায়ের হয়নি। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী সরাসরি গণহত্যায় অংশ নিয়েছিল। জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, কিন্তু বড় দলগুলোর ছত্রছায়ায় সাংগঠনিক শক্তি বাড়ানো ও ক্ষমতার অংশীদার হয় দলটি। আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে, এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। স্বাধীনতার পর ১৯৭২ সালে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল সংবিধানের ৩৮ ধারার বলে। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সময় ১৯৭৬ সালে সংবিধানের ওই অনুচ্ছেদ বাতিল হলে ফের রাজনীতির সুযোগ পায় জামায়াতে ইসলামী। ২০০৮-এর নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর ২০১১ সালে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে ৩৮ অনুচ্ছেদ ফিরিয়ে আনা হয়, কিন্তু নিষিদ্ধ হয়নি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দলটি। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত এবং সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। একই সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শারমিন নীরাব। শারমিন নীরাব, আমরা সাংবাদিকরা জানতাম যে বুধবারের মধ্যে প্রজ্ঞাপন আসছে। আজকে আমি জানি যে আপনি সারাদিন অপেক্ষা করেছেন, সেখানে অন্যান্য সাংবাদিকদের সঙ্গেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা বলা হবে বা প্রজ্ঞাপন জারি হতে পারে, সেই একটা ধারণাগত তথ্য ছিল। শেষ পর্যন্ত প্রজ্ঞাপনটা জারি হলো না কেন? মানে কি হলো সারাদিনে আসলে? আপনি যদি দিনের হিসেব বলেন, এখনো 2 ঘন্টা বাকি। আমি আপনার সাথে ঠিক যুক্ত হওয়ার 5 মিনিট আগেও স্বরাষ্ট্রে আমাদের বিভিন্ন সোর্স থাকে, আমি বলতে পারি যে একটি অসমর্থিত সূত্রের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এখনো পর্যন্ত আসলে স্বরাষ্ট্র সচিব রয়েছেন, কাজ চলছে। সুতরাং আজকে যেমন আইনমন্ত্রী, যদিও তিনি অফ ক্যামেরা বলেছেন, ফোন করেছিলাম, পরে তিনি যেতে বললেন, অফ ক্যামেরায় তিনি যেতে বলেছেন যে ইনশাল্লাহ বুধবারে হবে। বুধবারের এখনো 2 ঘন্টা বাকি রয়েছে এবং অনেক প্রজ্ঞাপন আসলে রাতে বেলা হয়। এরকম জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি থাকে, সেই প্রজ্ঞাপন রাতে হয়। সুতরাং আমরা নিঃসন্দেহে নজরে রাখবো। আপনি মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা বলেছেন যে কোন প্রক্রিয়াতে কি। তবে এবার জামাত এবং শিবিরের নিষিদ্ধের প্রসঙ্গটি এ কারণে এসেছে যে কোটা আন্দোলনের পরে এবং কোটা আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি কি সহিংসতা হয়েছে। আজকে আমরা যদিও ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফিরে পেয়েছি, কিন্তু কি সহিংসতা হয়েছে সেটা অন্তত আমাদের টেলিভিশন আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়া না হলেও। তো তাতে করে কাভারও আমরা করেছি এবং বলা হচ্ছে, 14 দলও যেটি বলেছে, সুশীল সমাজের মানুষজনও যেটি বলছে যে এর পেছনে জামাত বা শিবিরের ইন্ধন রয়েছে এবং তারাই আসলে এই ধরনের সহিংসতা করেছে। সুতরাং সেই পুরনো 10 বছর 15 বছর আগে 2013 সালে যখন নিবন্ধন অবৈধ বলা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু জামাত রাজনৈতিক সংগঠন হিসেবে আসলে ছিল। সেই দাবিটি কিন্তু উঠেছে যে জামাত এবং শিবিরের রাজনৈতিক যে কার্যক্রম সেটাকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধের সেই দাবিটি অন্তত এই সাম্প্রতিক সময় আবার ফিরে এসেছে। আমি আপনাকে একটু বলতে চাই যে গেল পরশুদিন, আপনি নিশ্চয়ই জানেন, আমরা সবাই জানি, তারপরেও বিষয়টি বলার প্রয়োজন, যে 14 দল যখন দাবিটি তুলেছেন, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন। গতকাল প্রথমে আইন কথা বলেছেন, পরে স্বরাষ্ট্র কথা বলেছেন প্রক্রিয়াধীন। আজ দিনভর আমরা চেষ্টা করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কাজ চলছে এবং আমাদেরও যে
সোর্স রয়েছে সেটি বলছে যে কাজ চলছে। আমরা আসলে নজরে রাখবো যে বুধবারকে যে দিনক্ষণ বলা হয়েছে সেই বুধবারেই আসলে প্রজ্ঞাপন হয় কিনা। সেটি যদি নাও হয়, আমরা আশা করতে পারি যে আগামীকাল শেষ কর্মদিবস বৃহস্পতিবার নিশ্চয়ই মানুষের প্রত্যাশার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন হয়তো আমরা নিয়ে হাজির হতে পারবো, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা জারি করবে, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সেটা দেখাতে পারবো। মাহবুব, শারমিনীরা, এর আগে ৭২ সালে যখন জামায়াত নিষিদ্ধ হয় তখন কারণ হিসেবে বলা হয়েছিল ৩৮ অনুচ্ছেদের অনুযায়ী যে ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করার বিষয়ে। এবারের কারণটা আসলে কি? কারণ প্রজ্ঞাপনে তো একটি কারণ দিতে হয়, কারণ থাকতে হয়। একেবারেই তাই। যেটি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে এই সংগঠনের আসলে নানা সময় ইন্ধন ছিল, এবং সাম্প্রতিক যে গেল 10 দিন বা 12 দিন যদি আমরা বলি, যে ধরনের সহিংসতা হয়েছে, এই সহিংসতার পেছনে এই দুটি সংগঠনের আসলে মদত ছিল। এই দুটি সংগঠন আসলে শিক্ষার্থীদের সামনে রেখে পেছন থেকে আসলে মদত দিয়েছে, সহিংসতা চালিয়েছে। সুতরাং এটি অনেক বেশি সময় উপযোগী, এবং আপনি জানেন যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে গেলে আসলে সেটি নির্বাহী আদেশে হয়, এটিও নির্বাহী আদেশও হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলছিলেন যে সন্ত্রাস দমন যে আইন, এর আগেও আপনি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কিছু সংগঠনের নিবন্ধন বাতিল হয়েছিল। সেই সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী আসলে এটি হবে, এমনটা আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। মাহবুব, জি ধন্যবাদ শারমিনীরা। অজয় দাশগুপ্ত, 90-এর দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলন, সেই আন্দোলন থেকে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠে। কারণ আমরা জানি যে ৭৬ সালে আবার সেই ৩৮ অনুচ্ছেদ যখন বাতিল করা হয়, তখন জিয়াউর রহমানের সময়, সেই সময় আবার জামায়াত ইসলামী দেশে রাজনীতি করার সুযোগ ফিরে পায়। দীর্ঘদিনের সেই যে দাবি, জাহানারা ইমামের ওই আন্দোলনে গড়ে ওঠা, অবশেষে দ্বিতীয়বারের মতো জামায়াত নিষিদ্ধ হতে যাচ্ছে। এখনকার যে পরিস্থিতি দেশের, সেই পরিস্থিতিতে কি প্রভাব দেখেন আসলে? জামাত কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল 1971 সালের ডিসেম্বরের 11 কিংবা 12 তারিখে। মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব মুক্ত যশোরে সমাবেশ করেছিলেন, এবং সেখানে প্রথম যে সব রাজনৈতিক ঘোষণা আসে তার একটা ছিল কিন্তু এই জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, এই সব দল যারা পাকিস্তানি আর্মির গণহত্যা, জেনোসাইডের শুধু সহযোগিতা না, নিজেরা সক্রিয় অংশীদার ছিল। দুর্ভাগ্যজনকভাবে ৭৬-এর ৪ মে এই নিষেধাজ্ঞা জিয়াউর রহমান তুলে নিয়েছিলেন, বা বিচারপতি সায়েমও ছিলেন, দায়িত্ব তারও আছে, তিনি প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, কিন্তু আর্মির চিফ হিসাবে ক্ষমতা ছিল জিয়াউর রহমানের হাতে। এখন আপনারা শুরুতে একটি শব্দ ব্যবহার করেছেন যে সিদ্ধান্তহীনতা, বিশেষ করে আপনাদের প্রতিবেদক। এই সিদ্ধান্তহীনতা থেকে যদি সরকার আবার ফের এই অতীতের যে কলঙ্কের অধ্যায়, সেটা থেকে দেশবাসীকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ চেতনাকে মুক্ত করা, সেটা যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয়, আমরা ওয়েলকাম করব। অবশ্যই মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যারা, তারা যেটা বললেন একটু আগে, যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, সেই যে বিচার প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু জামাতকে একাধিক রায়ের সন্ত্রাসী সংগঠন বলেছিল। সেটা তো একটা সন্ত্রাসী সংগঠন দেশে, এবং তারা এবারের যে আন্দোলন শুধুমাত্র নেপথ্যে থেকে কাজ করেছে তা কিন্তু না। আমরা দেখেছি যে সামনের সারিতে থেকেই একেবারে ছাত্ররা যখন আন্দোলন করেছে, আমরা দেখেছি প্রথম সপ্তাহখানেক একেবারেই সুশৃঙ্খল ছিল, সরকারও কোনো রকমের বাধা দেয়নি। এমনকি আমরা দেখেছি যে, আমি আমার এই 50 বছর সাংবাদিকতার জীবন, সক্রিয় সাংবাদিকতা যদি বলি, বঙ্গভবনে কিংবা গণভবনে বা প্রধানমন্ত্রীর অফিসের কাছে বা রাষ্ট্রপতির বাসস্থান অফিসের এত কাছে কোনো বড় সমাবেশ মিছিল যেতে পারেনি, যেটা এইবারে সরকার সেই সুযোগ দিয়েছিল, এবং ছাত্ররাও কিন্তু তাদের স্মারকলিপি পেশ করে কথা বলেছে। এতটা সহনশীল ধৈর্য উভয় পক্ষ প্রদর্শন করলো, হঠাৎ করেই কেন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, যেটা বলা যায় যে যারা পেছনে ছিল সামনে এসে
তারা কিন্তু পাওয়ারকে, রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে এবং অপসারণ, উচ্ছেদ, উৎখাত যেভাবেই বলে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে এসে এই কাজগুলো করেছে। আর গত 53 বছরে আমাদের এই যে বাস্কেট কেস অপবাদ বা পিছিয়ে থাকার অপরাধ, এইগুলোর থেকে যে মুক্ত হওয়ার ক্ষেত্রে, মুক্ত হওয়ার পথে যেসব বড় পদক্ষেপগুলো, বড় অর্জনগুলো ছিল, সেইগুলো থেকে কিন্তু বেশি বেশি করে আঘাত করেছে। এখন আমার যেটা মনে হয় যে এই পদক্ষেপের কিন্তু দুইটা প্রক্রিয়া আছে, একটা রাজনৈতিক প্রক্রিয়া, প্রতিক্রিয়া আছে, আর একটা সহিংস সন্ত্রাসের পথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। দুইটার ব্যাপারে যে সরকার যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে থাকে, আমরা আশা করব দেশবাসী প্রত্যাশা হবে যে এমনটি ঘটেছে, সিদ্ধান্তহীনতা থেকে বের হয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে যে ৭১-এর ঘাতকদের যেমন বিচার হয়েছে, তেমনি রাজনৈতিক কর্মকাণ্ডে দম্ভ, আস্ফালন, সেগুলো থেকেও তাদের বিরত রাখার সময় এসেছে। কিন্তু তারা যেন অন্য দলের আশ্রয় প্রশ্রয় থেকে আবার নিজেদের সংগঠিত করতে না পারে, কিংবা মানুষকে বিভ্রান্ত করার জন্য ভিন্ন পথে না চলতে পারে। এবং তারা ৭১-এর যে বিষয়গুলো, যে স্লোগানগুলো, যে নামগুলো অপরাধ হিসেবে গণ্য হয়েছে, এক ধরনের নিষেধাজ্ঞা হিসেবে গণ্য হয়েছে, যেমন রাজাকার, আলবদর, সেই কথাগুলো কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, ব্যঙ্গ, বিদ্রুপ করে তারা সামনে আনার চেষ্টা করেছে। আমার মনে হয় যে রাজনৈতিক শক্তিকে শুধু প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে এই ধরনের রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখা যায় না। তাদের অর্থ আছে, রাজনৈতিক, এই অবশ্যই রাজনৈতিক বিষয়টা গুরুত্বপূর্ণ। হারুন হাবিব, আপনি আসলে কি বলবেন এই পরিস্থিতিতে, যখন এরকম একটা রাজনৈতিক একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই জায়গায় জামায়াত ইসলাম এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধের আসলে প্রভাব কি? রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক প্রভাবটাও, আসলে রাজনৈতিক প্রভাবটাই শুরুতে একটু জানি, কি দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমার যেটা মনে হয় যে জামাত বা তার ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের নিষিদ্ধের যে ব্যাপারটি, এই ব্যাপারটি দীর্ঘদিন যাবৎ এদেশে আলোচিত হয়েছিল। বিশেষ করে যখন জাহাঙ্গীর আইমানের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালালদের বিচারের ব্যাপারে আন্দোলন শুরু হলো, তখন এই সামনে চলে আসে। এরপর যখন ২০১০ থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হল, তখন তো অনেকগুলো রায়ে জামায়াতে ইসলাম এই সংগঠনটিকে যুদ্ধাপরাধী সংগঠন, সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে। কিন্তু সরকার এবং তাদের নিষিদ্ধের দাবিও তখনও বারবার করা হয়েছে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে। এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, যে সাম্প্রতিক যে সন্ত্রাস বা অবর্ণনীয় যে সন্ত্রাস ঘটলো, সহিংসতা ঘটলো, এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকার থেকে এটাকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া করেছে, এবং খবরে যতটুকু বুঝতে পারি যে কোনো সময় হয়তো এটা হতে পারে। আমি শুধু যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু নয়, পাকিস্তান আমলেও ইসলামী ব্যান করা হয়েছিল সহিংসতার জন্য। তারপরে এখানে বাংলাদেশে ১৯৭২ সালে এটাকে ব্যান করা হয়েছিল। তারপর জেনারেল জিয়াউর রহমানের আমলে এটাকে আবার মুক্ত করা হয়, রাজনৈতিক অধিকার দেওয়া হয়। এই যে একটা ইতিহাস জামায়াতে ইসলামের, এটা কিন্তু একটা কলঙ্কময় ইতিহাস। কলঙ্কময় এই কারণেই, এই দলটি ভারতের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেনি। এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছে। কাজেই বারবার তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তবে আমি যে জিনিসটা বলতে চাই যে শুধুমাত্র কোনো একটি দল বা মতকে নিষিদ্ধ করেই তার প্রার্থিত ফলাফল পাওয়া যায় বলে আমি বিশ্বাস করতে রাজি হই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলামী বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে, এটা তাদের প্রমাণিত সত্য। কিন্তু জামায়াত ইসলামী একটা বড় সংগঠনে পরিণত হয়েছে এবং তার ছাত্র সংগঠন একটি বড় সংগঠনে পরিণত হয়েছে।
কাজেই শুধুমাত্র নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া হতে পারে। এইটা নিয়ে কতটুকু লাভ হবে ভবিষ্যতেই বলে দেবে। আমি মনে করি যে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশটাকে যে উগ্র সাম্প্রদায়িক আবর্তে আবার নতুন করে জড়িয়ে যাচ্ছে, সেদিকে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নয়, আমার মনে হয় এদেশের প্রতিটি সচেতন মানুষেরই অগ্রসর হওয়া দরকার। শুধু নিষিদ্ধ করাটাই একমাত্র সমাধান আমার কাছে মনে হয় না। জি, অজয় দাশগুপ্ত, মানে জামায়াতের যে ইকোনমিক নেটওয়ার্ক, শাহরিয়ার কবির এই অনুষ্ঠানে কয়েকদিন আগে বলেছেন যে 2008 সালে 50 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ হয়েছিল এই এশিয়ার এই অঞ্চলে বিভিন্ন দেশে জামায়াতের নেটওয়ার্ক তৈরির জন্য, মধ্যপ্রাচ্য থেকে এসেছিল। এই নিষেধাজ্ঞা জামায়াতকে এবং শিবিরকে, যে নিষেধাজ্ঞার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সেই নিষেধাজ্ঞা আর্থিক যে জামায়াতের যে নেটওয়ার্ক যেটার কথা বলা হচ্ছে, তাতে আসলে কি কোনো প্রভাব ফেলবে? তাদের আর্থিক পাওয়ার যেটা বা পাওয়ার বেজ যেগুলো, সেগুলো কিন্তু 2013 সালে গণজাগরণ মঞ্চের দিক থেকে একেবারে প্রতিষ্ঠানের নাম ধরে ধরে বলা হয়েছিল যে সোর্স অফ ফিনান্স তাদের, এবং বড় বড় প্রতিষ্ঠান দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদেরও কেউ কেউ এই ক্ষেত্রে সহযোগিতা বা এমনকি পৃষ্ঠপোষকতা পেয়েছে, এই ধরনের অভিযোগ আছে। আবার প্রশাসনে বা আইন শৃঙ্খলা বাহিনীতে, ছাত্র জীবনে, বা এখন যেমন এই ছাত্রদের আন্দোলনে, ছাত্র শিবিরে যুক্ত ছিল কেউ কেউ, কিন্তু নিজেকে একটু আবরণে রেখে তারা চেষ্টা করছে এই সব প্রতিষ্ঠানের সুযোগ। ইকোনমিক পাওয়ার, সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাম্প্রতিক পদক্ষেপ আমরা দেখেছি সরকারের নজরে এসেছে। একটা ইকোনমিক পাওয়ার একজনের যে কোনো দলেরই কিন্তু ব্যবসা করতে পারে, সেটা কোনো আইনে বাধা নেই, কিন্তু সেই ক্ষমতাটাকে যদি দেশের স্বার্থ বিরোধী, অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে সুযোগ বুঝে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে বিপদের। এবং এই ক্ষেত্রে সরকার বা যে প্রশাসনের মাধ্যমে বা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই কাজগুলো করবে, জামাত তো শুধু সমস্যা না, ধরেন মতিউর রহমান সমস্যা, কিংবা আরো এই পিয়ন দারোয়ান যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, কিংবা লক্ষ কোটি টাকার বেশি ঘোষিত বৈধ ঋণ খেলাপি, বৈধটা কোটান কোটি বলবো আর বাস্তবে হচ্ছে 4-5 লক্ষ কোটি টাকা, এইগুলোর পিছনেও কিন্তু এই অপশক্তি যেমন আছে, অন্যান্য এমনকি শাসক দলের চারপাশে থাকা লোক আছে। নজর কিন্তু একসাথে অনেক দিকে দিতে হবে। সরকারের জন্য কাজটা অনেক বেশি কঠিন বলে মনে হয়, যদি না সে সামাজিক শক্তিকে যুক্ত করতে পারে। অর্থাৎ নিজেরা, সরকার যারা আছে, ক্ষমতায় যারা আছে, বা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তা না। 2013 সালে যেমন গণজাগরণ মঞ্চের মাধ্যমে তরুণ প্রজন্ম সংগঠিত হয়েছিল, এই ধরনের অপশক্তিকে মোকাবেলা করার জন্য কিন্তু সমাজের নানা জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, তারা কিন্তু দেখেন যখন একটি মহল স্লোগান দিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেখানে মুহূর্তের মধ্যে কিন্তু একটা বড় অংশ ভুলটা বুঝতে পেরেছিল। সেই জন্য আমরা দেখলাম যে স্লোগানটা পরিবর্তন করে আরেকটি সক্রিয় মহল, তারা কিন্তু স্লোগানটাকে আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ হিসাবে সামনে নিয়ে এসেছে যে কে বলছে স্বৈরাচার। অর্থাৎ রাজাকারটা কিন্তু তরুণ সমাজ বুঝতে পেরেছে যে এইটা ঘৃণিত স্লোগান, এই স্লোগানটা দেওয়া ঠিক হয়নি, সেই কারণে কিন্তু তারা স্লোগান থেকে সরে যেতে চেয়েছে। এই জায়গাগুলো কিন্তু সরকারকে সচেতন থাকতে হবে, বিশেষ করে তাদের যারা ছাত্র তরুণদের মধ্যে কাজ করে, তাদের যে সংগঠন, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। আপনি দেখেন যে এই ধরনের সাম্প্রদায়িক অপশক্তি, ধর্মান্ধ চরমপন্থী গোষ্ঠীর মোকাবেলায় কিন্তু পাকিস্তান আমলে আমরা দেখেছি সাংস্কৃতিক আন্দোলন, নাটক, সিনেমা, গল্প, যাত্রা, গণসঙ্গীত, লোকসঙ্গীত, এই বিষয়গুলো বড় ধরনের ভূমিকা রাখে। কিন্তু আমাদের তো ক্ষমতায় যারা আছেন অনেকেই অভিযোগ করেন, এবং সেটা অমূলক বলা হয়তো যাবে না, যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে মানুষের জাগরণে তো বড় প্রেরণা হচ্ছে গান, সেই জায়গাটা কিন্তু তারা যথেষ্ট অমনোযোগী, তাদের নজরের বাইরে। শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ দিয়ে একটা সংগঠনকে আপনি সাময়িকভাবে হয়তো
তাকে দমিয়ে রাখতে পারেন বা নীরব রাখতে পারেন, কিন্তু মানুষের মধ্যে যদি তারা ছড়িয়ে ছিটিয়ে থাকার সুযোগ পায়, এটা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। কাজে একটা ভালো উদ্যোগ, প্রত্যাশিত উদ্যোগ যেন ব্যর্থ হয়ে না যায়, সেই বিষয়টা নজরে রাখতে হবে। জি, হারুন হাবিব, আন্তর্জাতিক কি প্রভাব আপনি আশঙ্কা করেন বা ধারণা করেন? কারণ আমরা দেখেছি যে যখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতারা যখন দণ্ডিত হচ্ছিলেন এবং সাজার মুখোমুখি হচ্ছিলেন, সে সময় নানান দিক থেকে নানান রকম চাপ, প্রভাব এগুলো লক্ষ্য করা গেছে। দেখুন, যুক্তরাষ্ট্র বরাবরই জামায়াতে ইসলামকে একটা মডারেট ইসলাম দল বলে তারা করে থাকে, যদিও এই ব্যাপারে যথেষ্টই প্রশ্নবিদ্ধ তাদের এই মত। তারা এখনো পর্যন্ত যারা মুক্তিযুদ্ধে বিভিন্ন গণহত্যায় অভিযুক্ত হয়েছেন তাদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যন্ত অবস্থান করছে, ব্রিটেনে তারা অবস্থান করছে। কাজেই তাদের এবং বিগত যখন যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখনও মার্কিন যুক্তরাষ্ট্র যেমন নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তারা প্রথম দিকে, বিশেষ করে প্রথম দিকে তারা এদের পক্ষে দাঁড়িয়েছে। কাজেই যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার থেকে ঘোষণা করা হয় তাহলে তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া আসতেই পারে। কিন্তু একটা জিনিস বোধহয় ভাববার বিষয় এবং জানবার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল হয়েছিল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ এবং সংগঠনের প্রতিরোধ সত্ত্বেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, কারণ জনমানুষের সম্পৃক্ততা এই আন্দোলনের মধ্যে ছিল। কাজে আমি অজয় দাশগুপ্তের সাথে আমি একমত পোষণ করি যে শুধুমাত্র একটা নির্বাহী আদেশ দিয়ে একটি দলকে নিষিদ্ধ করলেই সে দলটি নিঃশেষ হয়ে যাবে এই ধরনের ভাববার কোনো কারণ নেই। এখানে এই নিষিদ্ধকরণটা যদি সত্যিকার অর্থেই ফলপ্রসূ করতে হয় তাহলে অবশ্যই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব ক্ষেত্রে একটা সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে এই মৌলবাদী দলটি যে বিশ্বাসে নিয়ে কাজ করে, যাতে করে আমরা যাদেরকে আমরা বলি যে মানুষকে ভুল পথে পরিচালিত করে, এ থেকে যেন এই পথ থেকে যেন মানুষ সরে। অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব এবং বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত আজকে যুক্ত হবার জন্য সংবাদ যোগে।